পুলিশ বাহিনীকে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে এই শপথ নিতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধন শেষে তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশকে আরও মানবিক হতে হবে। মোহাম্মদ হোসেইনের প্রতিবেদনে বিস্তারিত। তারেক রহমানকে বহনকারী গাড়ি ধীর গতিতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। রাজারবাগ পুলিশ লাইন্স মহান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধের অবিস্মরণীয় ইতিহাস। এই প্রাঙ্গণের প্রতিটি ইট যেন বলে আত্মত্যাগ, সাহস আর দেশপ্রেমের গল্প। আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগান সামনে নিয়ে বর্ণাঢ্য প্যারেড আর কুচকাওয়াজের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় বার্ষিক আয়োজন পুলিশ সপ্তাহ 2026 হিসেবে গড়ে তোলার এবং জনগণের চাহিদা অনুযায়ী 4 দিনের পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন কন্টিনজেন্ট পতাকাবাহী দলের জাঁকজমকপূর্ণ মনোমুগ্ধকর দৃষ্টিনন্দন কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী, গ্রহণ করেন অভিবাদন। বক্তব্যের প্রথমেই মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের অবদান স্মরণ করে তুলে ধরেন বিভিন্ন সময়ে পুলিশের নানা অবদান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের মধ্যে সবটুকু দিয়ে কাজ করবেন এমন প্রত্যাশাও করেন সরকার প্রধান। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশ বাহিনীকে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে এই শপথের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। দেশের দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পুলিশ সপ্তাহে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্যারেডে যোগ দিয়ে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি জানালেন, জননিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা হবে এই পুলিশের প্রধানতম দায়িত্ব। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা। নৌপথে শৃঙ্খলা ফেরাতে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দেশের নৌ ব্যবস্থা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম। নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নৌপথ শতভাগ নিরাপদ করতে সরকার অঙ্গীকারবদ্ধ। নৌ দুর্ঘটনার হার শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে বলেও মনে করেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা, এই প্রতিপাদ্যে এবারের নৌ নিরাপত্তা সপ্তাহ পালন করছে নৌ পরিবহন অধিদপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পরিচালক বলেন, আসছে ঈদে নৌযাত্রা নিরাপদ করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে সরকার। আগামী 6 মাসে সকল অনিবন্ধিত নৌযান নিবন্ধিত করা হবে বলেও জানান তিনি। নৌ পরিবহন অধিদপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের প্রত্যক্ষ তদারকিতে দেশব্যাপী একটি অনিবন্ধিত নৌযানের রেজিস্ট্রেশন ক্যাম্পেইন শুরু করেছে। এই কার্যক্রম 1 মে থেকে শুরু হয়েছে, চলমান থাকবে। আশা করা যায় আগামী 6 মাসের মধ্যে প্রায় সকল এই অনিবন্ধিত নৌযানকে আমরা নিবন্ধনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। নৌ প্রতিমন্ত্রী বলেন, সবাই সচেতন হলে নৌ দুর্ঘটনার হার শূন্যে নামিয়ে আনা সম্ভব। আমরা এমনি এই জায়গাগুলোতে আমাদের সংকুচিত হয়ে আসছে, সেই জায়গায় আমাদেরকে নৌ পথের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমাদের আরো আধুনিক এবং সময়ের সাথে উপযোগী নৌযান নিয়ে চিন্তা করতে হবে। এ সময় নৌ পরিবহন মন্ত্রী বলেন, নদীপথে শৃঙ্খলা ফিরিয়ে এনে নিরাপদ করতে চায় সরকার। শৃঙ্খলা খুব দরকার। আমি সদরঘাটে গত ঈদে গিয়েছিলাম, ভালো দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আরো ভালো করার সুযোগ আছে। আর কতটুকু ভালো দেখে এসেছিলাম, সব কতটুকু আছে কিনা আমার সর্বশেষ জানা নেই। যদি থেকে থাকে আমি আবার যাচ্ছি। আর যদি এই রকমের ভালো হওয়ার যে সিকোয়েন্স
সেইটাকে যদি একটু অব্যাহত রাখা যায়, আমার মনে হয় 2 থেকে 3 বছরের মধ্যে এই নৌ ব্যবস্থাপনার চেহারা চেঞ্জ করে দেওয়া সম্ভব। আজ থেকে 16 মে পর্যন্ত চলবে নৌ নিরাপত্তা সপ্তাহ 2026। আসুন আমরা আমাদের মেধা এবং যোগ্যতাটাকে যে যেখানে আছি সেই পরিসরে কাজে লাগানোর চেষ্টা করি। রাশেদ আনিস, 71, ঢাকা। অতীতে দুর্বৃত্তের সংস্কৃতির কারণে শিক্ষা নিয়ে আলোচনার সুযোগ ছিল না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, নৈতিক সংকটের কারণে বাঙালি জাতি এখনো পিছিয়ে আছে। সকালে রাজধানীর ড্যাফোডিল টাওয়ারে বাংলাদেশ সমাজ কল্যাণ ট্রাস্টের সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। তার মতে, একটি উন্নত সমাজ গঠনের জন্য মৌলিক নীতিমালা থাকা দরকার, যা তৈরি করা রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমকে নীতিমালার আওতায় আনতে সরকার কাজ করছে বলেও জানান জহিরুদ্দিন স্বপন। একই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, জনগণের মানসিক অবস্থার পরিবর্তন না হলে দেশ এগিয়ে যেতে পারে না। আমরা যদি 5ই আগস্টের পরিবর্তনকেও যদি রিলেট করি আমাদের এই ডিসকাশনের সঙ্গে, একজন সরকার প্রধান, একজন রাষ্ট্রনায়ক যদি নৈতিকতার সংকটের মধ্য দিয়েই দায় দায়িত্ব, ক্ষমতা ইত্যাদি চর্চা করতে থাকেন, তাহলে তার পরিণতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এরকম উদাহরণ আমাদের দেশেও যেমন আছে, আমরা ইতিহাস ঘাটলে অন্যান্য জায়গাতে পাবো। লাখ টাকার চাকরির স্বপ্ন দেখিয়ে কম্বোডিয়ায় পাচার করা হচ্ছে বাংলাদেশি নাগরিকদের। ভুক্তভোগীরা জানান, ভালো চাকরির আশ্বাসে লোভের ফাঁদে ফেলে এসব করছে একটি চক্র। এ নিয়ে মামলা হলেও এখনও কাউকে ধরতে পারেনি পুলিশ। জানা গেছে, মামলাটি সিআইডিতে হস্তান্তর হতে পারে। অভিবাসন বিশেষজ্ঞদের অভিমত, পাচার ঠেকাতে আন্তদেশীয় সম্মিলিত বাহিনীর তৎপরতা প্রয়োজন। শাহরিয়ার ইমতিয়াজের বিশেষ প্রতিবেদন। ভাগ্য বদলের আশায় মধ্যপ্রাচ্যে যাওয়ার স্বপ্ন ছিল আলামিনের। তবে দালালের খপ্পরে পড়ে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অসহায় হয়ে পরে এক পর্যায়ে আমি বাড়ি থেকে সিদ্ধান্ত নেই যে আমি বাহিরে যাব। তো ওকে কিনে আনছি, তখন জানতে পারলাম যে আমি বিক্রি হয়েছি। আমাকে $1500 বিক্রি করে, বিভিন্নভাবে টর্চারিং করে। এতটুকু একটা ইলেকট্রিক শর্ট ডিভাইস আছে, সেটা দিয়ে এভাবে শর্ট দিলে অজ্ঞান হয়ে যায়। আবার কিছুক্ষণ পরে সুস্থ হই, আবার টর্চারিং করে। আলামিনের মতো বগুড়ার সানোয়ার ও মহিদুলের জীবনের গল্প একই রকম। তারাও বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখে পড়েন দালালের খপ্পরে। দালাল চক্র তাদেরকে কম্বোডিয়ার একটি ভুয়া কোম্পানিতে পাঠিয়ে টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ তাদের। আমাকে অনেক লোভ লালসা দেখাচ্ছে, এই দেশে আসবে, আসার পরেই বেতন 1 লাখ টাকা বেতন বলে, ওই টাকা দিয়ে আমি তুকুরো কিনে লিছি, ওগুলো টাকা দিয়ে মুকুলক টাকা দিয়ে আমি কিনে লিছি ওখান থেকে। অবস্থা আমাদের ভালো না, একদম খারাপ স্যার। আমরা বাড়িতেই যাইতে পারি না, এই সুদে টাকা নেওয়া আছে, কিস্তিতে নেওয়া আছে, কিস্তিওয়ালারা এসে তো বাড়িতে বসে থাকে। বড় হওয়ার জন্যে যে বাইরে মানুষ যায় না, এই জন্যেই ঝুঁকি ইসলাম সম্পূর্ণ খরচ দাঁড় করে স্যার, মানে সুদের 7.5 লাখ টাকা। ভুক্তভোগীদের এই অভিযোগের সত্যতা জানতে গোলাম মোস্তফা মুকুলের সাথে যোগাযোগ করি আমরা। তার দাবি, এসব অভিযোগ মিথ্যা। কাজ দেওয়ার কথা ছিল হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, কিন্তু আমরা ফ্যাক্টরি ওয়ার্কার কাজ দিতে পারি নাই। পরে দিছিলাম কনস্ট্রাকশনের কাজ, এরা 4-5 দিন কাজ করছে। কাজ করার পরে করা হলো কষ্টের কারণে আর করতে পারে নাই। সম্পূর্ণ মিথ্যা কথা। এখনো আমি একজনকে দিয়ে ফোন দেওয়াইছিলাম, হ্যাঁ, ইলিয়াস ভাই নাম, তাকেও বলছে যে আমাকে 10 লাখ টাকা দিয়ে দেন, আমি মামলা ডিসমিস করবো। আমাকে দিছি তারা 10 লাখ, আমি 10 লাখ টাকায় ফেরত দিই কিভাবে কোন? এই ঘটনায় গোলাম মোস্তফা মুকুল ও মাসুদ রানা রনি সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে রাজধানীর ভাটারা থানায়। পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা তদন্তাধীন আছে, হ্যাঁ, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর যতটুকু জানি ওই সিআইডি মামলাটা টেক ওভার করবে, হ্যাঁ, ওনারা নেবে আর কি। একজন অভিবাসন বিশেষজ্ঞ বলছেন, এসবের সাথে আন্তর্জাতিক মানব পাচার চক্র জড়িত। এজন্য আন্তদেশীয় সমন্বয় প্রয়োজন। কিছু কিছু দেশ আছে যেমন কম্বোডিয়া, ওখানে আমাদের কোনো মিশন নাই। অর্থাৎ ওখানে যদি বলি যে প্রকৃত অর্থে কোনো জব মার্কেট, প্রতিষ্ঠিত কোনো জব মার্কেট নাই, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। এটা ইন্টারন্যাশনাল ক্রাইমের একটা অংশ। এটা নিয়ন্ত্রণ করতে হলে বিভিন্ন সরকারের একটা সমঝোতা দরকার এবং একেবারে আন্তঃরাষ্ট্রীয়ভাবে আইন শৃঙ্খলা বাহিনী, ইমিগ্রেশন কর্তৃপক্ষের একটা জোরদার পদক্ষেপ দরকার। ভুক্তভোগীদের দাবি, আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি অভিযুক্ত দালাল চক্রের সদস্যদের যথাযথ আইনের আওতায় আনার। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। সম্মিলিত ইসলামী ব্যাংক কি ভেঙে যাচ্ছে? একীভূত হওয়া থেকে বেরিয়ে যাচ্ছে এক্সিম এবং এসআইবিএল।
এমন গুঞ্জনের মধ্যে বাংলাদেশ ব্যাংক বলছে এরকম কোনো তথ্য তাদের কাছে নেই। যদিও একীভূত হওয়া থেকে বেরিয়ে যেতে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে SIBL। বিশেষজ্ঞরা বলছেন গলদ ছিল একীভূত হওয়ার প্রক্রিয়াতেই, আর সরকারের টাকা দিয়ে বেসরকারি ব্যাংকে বাঁচানোর চেষ্টা অনৈতিক কাজ। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদনে বিস্তারিত। গত বছরের 21 ডিসেম্বর শরিয়া ভিত্তিক 5 দুর্বল ব্যাংক এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ইউনিয়ন এবং সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। মূল লক্ষ্য ছিল খাদের কিনারে থাকা ভঙ্গুর এই ব্যাংকগুলোকে এক ছাতার নিচে এনে পুনর্গঠন করা, তারল্য সংকট কাটিয়ে ওঠা এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। কিন্তু 5 মাসেও এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি দৃশ্যমান হয়নি। গ্রাহকরা আমানত পাচ্ছেন ধীরে, ফলে শুরুতেই যে আস্থার সংকট ছিল সেটি আরও গভীর হয়েছে। এই বাস্তবতায় সোশ্যাল ইসলামী ব্যাংক মার্চ থেকে বেরিয়ে যেতে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। এরপরই মার্জার ভেস্তে যাচ্ছে এমন আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও বাংলাদেশ ব্যাংক বলছে এই বিষয়ে তারা অবগত নয়। এখনো পর্যন্ত তাদের হেলথের কোনো সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট হয়নি, বা কোনো ফরেন ইনভেস্টর বা লোকাল ইনভেস্টর এখনও এই ব্যাংকে ইনভেস্ট করার মতো আগ্রহ প্রকাশ করেছে এরকম তথ্য আমাদের কাছে নেই। অতএব স্বাভাবিকভাবে এই মুহূর্তে মার্জার ভেস্তে যাবে, মার্জার থাকবে না, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে তথ্যগুলো আছে সেটার সাথে সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংক মোটেও অবগত নয়। একীভূত হওয়ার প্রক্রিয়াতেই গলদ দেখছেন এই বিশেষজ্ঞ। BIBM এর সাবেক এই মহাপরিচালক বলছেন ওই সব ব্যাংক বাঁচাতে সরকারের টাকা দেয়া অনৈতিক কাজ। আর এই অর্থনীতিবিদও মনে করেন খারাপের একত্রিত করে ভালো ফলের আশা দুরাশা। কিভাবে বাংলাদেশ ব্যাংক এরকম একটা ডুবন্ত তরীকে স্বাধীনতা দিয়ে দিল ডুবতে? আমার তো এইটা হলো প্রশ্ন। ডুবন্ত ব্যাংককে স্বাধীনতা দিতে হয় না, হয় ডুবন্ত ব্যাংককে শাস্তি দিয়ে হালকা করতে হয়। যারা এই কাজটা করেছে তাদের কাছ থেকে টাকা আদায় করে এখানে দিতে হয়, বেল আউট করে তো হয় না। কিন্তু আমরা সবসময় দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক কোনো একটা ক্রাইসিস হলে তাকে একটা শাস্তি না দিয়ে তাকে একটা বেল আউট করার জন্য টাকা দেয়। সরকারি টাকা দিয়ে আপনি বেসরকারি ব্যাংক কেন বেল আউট করবেন? কারণ এটা একটা অনৈতিক কাজ। এবং এর ফলে হবে কি, ওই যে বেসরকারি যারা মালিকানাধীন ব্যাংকগুলো আছে না, তারা সবাই আরেকটা সুযোগ নেবে। একে তো আমরা তাদের বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা করছি না, তাদেরকে আইনের আওতায় আনছি না, তাদেরকে অ্যাকাউন্টেবল করছি না। তার মধ্যে যদি আপনি আবার এই সমস্ত কাজকর্ম করেন, তাহলে ডেফিনেটলি ওরা তো লাইফ পেয়ে যাবে, ওরা তো গাড়ি দেবে। আমাদের আবার এত কিসের চিন্তা? আমরা তো সরকারই আমাদেরকে সেভ করবে, তাই না? তো এইগুলো হচ্ছে আপনার এই মার্জারের আসলে কুফল। এই বিশ্লেষক বললেন গভীর খাদে পড়া ব্যাংকগুলোকে বাঁচাতে সরকারকে জনবান্ধব পলিসি হাতে নিতে হবে। জনগণ যেন ব্যাংকে টাকা জমা রাখে সে বিষয়ে সরকারের আরো মনোযোগী হতে হবে। ব্যাংকিং খাতে সরকারের এমন পলিসি গ্রহণ করা উচিত, এমন আইন করা উচিত যেটা জনবান্ধব হবে, যেটা জনগণের সম্মতি থাকবে। জনগণ যেন ব্যাংকে টাকা জমা রাখে, পাবলিক মানি যেন ইনফ্লো হয়, সেই টাকা দিয়ে যেন বিনিয়োগ হয়, সেই টাকা দিয়ে যেন অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ে। সম্মিলিত ইসলামী ব্যাংকে 91 লাখের বেশি হিসাব রয়েছে, কর্মীর সংখ্যাও 15,000-এর বেশি। অর্থাৎ এই ব্যাংকের ভবিষ্যতের সাথে অনেক মানুষের জীবন ও জীবিকার সম্পর্ক রয়েছে। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লাইনে বিস্ফোরণে 3 শিশু সহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। এদিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান, তাদের ধারণা ফ্ল্যাটের পশ্চিম পাশে বন্ধ রান্নাঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে এই দুর্ঘটনা। হাবিব রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা উত্তর ভুইগড়ের গিরিধারা এলাকার শাহজাহান মিয়ার 10তলা ভবনের নিচতলায় ভাড়া থাকে পরিবারটি। 3 কামরার ঘরে রোববার ভোরে নাস্তা বানাতে রান্নাঘরে গ্যাসের চুলার লাইটার জ্বালাতেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে দগ্ধ হয় পরিবারের 5 সদস্য, কালাম মিয়া, তার স্ত্রী সালমা ও 3 সন্তান। 12 বছরের মুন্না, 10 বছরের মুন্নি ও 7। আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিকট শব্দ পায় আমাদের দরজা আটকে গেছিল। আমাদের দরজা বাহির থেকে সাবাল দিয়া পিটাইয়া খুইলা দিছে। আমাদের পাকের ঘরের এক্সস্ট ফ্যান আছে, ওই ফ্যান পর্যন্ত উড়িয়ে গেছে। আমার গ্যাসে এরকম বিকট হয়েছে, ঠিক আছে, সাইডের দেওয়াল যা আছে সব
কেঁপে গেছে। এই সাইডের বিল্ডিং আপনার ঠাইগুলো 2 তলার ঠাই ভেঙে গেছে, এই বিল্ডিং এর 3 তলার ঠাই ভেঙে গেছে। তো পাশে যে রুমের আপনার গেট ভেঙে গেছে, পাশের রুমের আরেকজন আহত হয়েছে। পরে উঠতে দিয়ে সব সিটে আসছে বাইরে ছেড়ে, এখানে এবার আমার ফ্রিজ যা আছে সব দিয়ে সিটে বেড়ে গেছে। দরজা জানলা যা আছে এগুলো সব আবাদের শব্দে পাইটা মেটে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তোরা দৌড়ি করে মানুষজন লইয়া ওনাদেরকে দৌড়া মেরা বাইরে করে হাসপাতালে নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্ল্যাটের পশ্চিম পাশের বন্ধ রান্নাঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে জমা গ্যাসে এই বিস্ফোরণ। এখানে কোনো বাইরের বাতাস প্রবেশ করতে না পারার কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। আমরা বারবার জনগণকে এটা অ্যাওয়ারনেস করছি, যেখানে আপনারা গ্যাসের লাইন ব্যবহার করবেন সেখানে অবশ্যই পাশে জানালা থাকবে এবং সার্বক্ষণিক এই জানালাটা খুব খোলা রাখতে হবে। এদিকে ঢাকা মেডিকেলে দগ্ধ রোগীদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসান আহমেদ, ৭১। মা যে আসলে কি অমূল্য রতন, যারে হারালে কি যে শূন্য লাগে, বেঁচে থাকতে আমরা টের পাই না সেই অমূল্য রতনের মহত্ব। দর্শক, মা দিবসে সব মায়ের শ্রদ্ধায় আমি একটি চিঠি লিখেছি, চলুন দেখে আসি সেই চিঠিটি। প্রিয় মা, আমার পৃথিবী তুমি, তোমার ভেতরেই তো রক্তপিণ্ডে আমার বেড়ে ওঠা 10 মাসের বসবাস। এরপর বাইরের দুনিয়ার সাথে পরিচয়। সৃষ্টিকর্তা আমারে বলে দিলেন, ওই জগৎ সংসারে আমারে পরম মায়ায় আর পাজর ভরা যত্নে রাখবেন একজন। শত ঝড়ঝাপটায় সে আগলায় রাখবে, আর তারে শুধু আমি মা বলে ডাকবো। গুটি গুটি পায়ে মা তুমি যখন আমারে নির্ভরতার সাথে যোগাযোগ করালে, তখন আমি অবাক হয়ে সুন্দর পৃথিবীটারে দেখি, আলো বাতাস গায়ে মাখি। কিন্তু তখনও কি ভেবেছি এই হাঁটতে গিয়ে হোঁচট খেলেই আমাকে ধরে ফেলে যে মানুষটা, সেই মানুষটা এমন করে গোটা জীবন আগলে রাখবে আমাকে। তোমার অসীমতার মাঝে আমি পৃথিবী জয় করব বলে একটু একটু করে বড় হই। তোমার লড়াই দেখি ঠিক, কিন্তু তুমি তখনও আমাকে লড়তে দাও না, শুধু তৈরি করো আমাকে। এক একটা একাডেমিক পরীক্ষা যখন আমার জন্য কাঠগড়া, তখন তুমি আমার হয়ে বারবার সেই কাঠগড়ায় হাজির। জানো মা, মাঝে মাঝে আমি তোমাকে দেখি না, দেখি মস্ত বড় এক ছায়া, মস্ত বড় এক বটবৃক্ষ। তোমার যেন 10 হাত, সংসার সামলে আমারে সামলাতে সামলাতে নিজের বলে তোমার কিচ্ছু থাকে না। আচ্ছা মা, তুমি নিজের জন্য কিছুই চাওনি কেন কখনো? পড়ালেখায় বড় করে আরো অনেক বড় হবার রেসে সাফল্যের সাথে আমার রোজকার সাক্ষাতের জন্য আমারে দূর দেশে পাঠাইলা, আর তুমি বুকে বাঁধলা পাথর। মাগো, সমাজের রীতিমাইনা বিয়ে দিয়ে যোজন যোজন দূরত্বে বসবাস শুরু করলা, কিন্তু আবার আমার এই আগলায় রাখার লোভে বারবার ফিরে আসো। আমি এখন মা হব, আমার ভিতরে এখন একটা জীবনের একটা ছোট্ট ফুলের বসবাস। কিন্তু মা, এই সম্বোধনের ভার তো অনেক বেশি, তুমি কেমনে বহন করো গো মা? আজকাল আমিও টের পাই কতটা ওজন তুমি বয়ে বেড়েছো গোটা জীবন। মা ডাকের প্রশান্তি, সমস্ত জীবনের দায় দায়িত্ব আর যাপিত জীবনের না বলা যেসব প্রাপ্তি অপ্রাপ্তি এখন আমি কিছুটা অনুভব করতে শুরু করেছি। আমি জানছি মা আসলে কোন গুপ্তধন, যারে হারালে কি যে শূন্য লাগে, বেঁচে থাকলে টের পাই না সেই অমূল্য রতনের দাম। ইতি, তোমার আদরের সন্তান। পৃথিবীর সকল মাকে জানাই বিনম্র শ্রদ্ধা। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।